কোর্টে একটা ফাইল করার আগে একটা আমার সঙ্গে আলোচনা করার কোনো প্রয়োজন বোধ করেনি কেউ। না এইরকম ডিসিশন নিলে আমি করতে পারবো না। যে কোনো একজন লয়ারকে দিয়ে মামলা করা, ভাই আমি করবো না। আমি ডাস্টবিন। সারাদিন গেল, রাত্রি 12:30টার সময় আমার ছেলেকে জানিয়েছে যে আমাকে মামলা করার দরকার নেই, ওই অয়ন ভট্টাচার্য মামলা করল। এটা একটা হিউমিলেশন। 45 বছর হাইকোর্টে প্র্যাকটিস করছি আমি। মক্কেলকে উকিলের কথা শুনে চলতে হয়, মক্কেলের কথায় উকিল চলে না। যে সম্মান দিতে পারে না তার সঙ্গে কি মামলা করতে, তার জন্য কেন মামলা করতে হবে? অ্যারোগেন্সি এখনো পর্যন্ত গেল না, বাস্তবটাকে এখনো পর্যন্ত বুঝতে পারলো না। যেহেতু আমি পার্টি করি ভেবে নিচ্ছি আমি কামাক স্ট্রিটের এমপ্লয়ি, যা বলবো তাই করবো, তা তো নয়। কাউকে মানুষ বলে ভাববো না, এটা আমার পক্ষে সম্ভব নয়। বলতে গেলে আমি একটা এফেক্টিভ এমপি যে দিদির পাশে দাঁড়িয়ে আছি, কথা বলছি সবসময়। রাস্তায় ঘাটে আমরা বিপদে পড়ছি ওর জন্য বিপদে পড়ছি। আমার চেয়ে অনেস্ট পলিটিশিয়ান পশ্চিমবাংলায় নেই, এইটুকু আমি বলে দিতে পারি। তাকেও শুনতে হচ্ছে চোর। কেন? ওর জন্য। তাই দিদি এবার ঠিক করেনি কাকে নিয়ে চলবে। আমি ডিরেক্টকেও বলে দিয়েছি, দিদিকে বলে দাও, হয় অভিষেককে নিয়ে থাকুক দিদি, নাহলে আমার মতো লোকেদের নিয়ে থাকুক। আপনার চেম্বার। নমস্কার, আমি আশিস সেনগুপ্ত। দেখলেন তো, এটা তো হবারই ছিল। শেষ পর্যন্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও, মানে যিনি মমতা ব্যানার্জির পাশে সর্বদা ঢালের মতো দাঁড়িয়ে থাকেন, অনেক সময় নিজের বক্তব্য দেন, দুমদাম কথা বলে ফেলেন রাগের মাথায়, কিন্তু একবারের জন্যও মমতা ব্যানার্জির সাইড ছাড়েননি। এবং উনি আছেন একদম প্রথম থেকে। তৃণমূল যখন তৈরি হয়েছিল, একে একে আমরা দেখছি সবাই মমতা ব্যানার্জিকে ছেড়ে চলে যাচ্ছে। এমনকি মমতা ব্যানার্জির আরেক ঘনিষ্ঠ, কল্যাণ বাবুর থেকেও কাছের মানুষ ফিরহাদ হাকিম, সেও ওই ঋতুব্রতদের সাথে মিলে গেল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রচন্ড রেগে গেছেন, প্রচন্ড ক্ষুব্ধ, বিরক্ত এবং খুব হতাশ। ওনার রাগ, ক্রোধ সব কিন্তু সেই ভাইপো মানে অভিষেক ব্যানার্জির ওপর, যার কারণে সবার আজ এই তৃণমূলের প্রতি অনীহা। একে একে সবাই বিস্ফোরণ করছেন ক্যামেরার সামনে। সে রিজু দত্তর মতো মুখপাত্র বলুন, সৌরভপ্রিয় দত্তর মতো মুখপাত্র বলুন, বা শতাব্দী রায়ের মতো 4 বারের সাংসদ বলুন, কাকলি ঘোষ দস্তিদারের কথা বলুন, মানে বড় থেকে ছোট সব নেতা, এমনকি সৌগত রায়, যিনি অবশ্য বলেছেন উনি তৃণমূলেই থাকবেন, তিনিও খুব বিরক্ত এই অভিষেককে নিয়ে, ওর অসভ্যতা নিয়ে, ওর এই ঔদ্ধত্য নিয়ে। মানে একটা ছেলে যে জীবনে ছাত্র রাজনীতি করেনি, যুব রাজনীতি করেনি, কোনো সংগ্রাম করেনি, সংঘর্ষ করেনি, তৃণমূল ক্ষমতায় আসার পর 23 বছর বয়সে এসে সোজা যুবা নামে একটি সংগঠন তৈরি হয়। তৃণমূল, যুব তৃণমূল থেকে আলাদা একটা যুবা। তো তৃণমূলেরই বেশিরভাগ লোক বলে সেই যুবা খায় না, মাথায় দেয়, যায় না। তবে যেহেতু শুভেন্দু অধিকারী তখন তৃণমূলের দাপুটে নেতা, নাম্বার 2 বা 3, নাম্বার 2 মুকুল রায়, পার্থ বাবু এনারা ছিলেন। তবে মাঠে ময়দানের নাম্বার 2 মমতাদির পরেই একদিকে ছিল দিদি আর একদিকে ছিল দাদা বলা হতো শুভেন্দুকে। এই শুভেন্দু বাবুকে, মানে আমাদের মাননীয় চিফ মিনিস্টারকে সাইড লাইন করে দিতে বলা হয় তৈরি হয়েছিল যুবা, যেটা পরে আবার যুব তৃণমূলের সাথে মিশিয়ে দেওয়া হয়। তো এই ছেলেটা সবার মাথার উপরে চেপে বসেছে, শুধু তাই না, মাথার উপরে ছেড়ে ছড়ি ঘোরাচ্ছে, লোককে অর্ডার দিচ্ছে এবং পুরো তৃণমূলটাকে নিজের বাবার সম্পত্তির মতো মনে করে। তো এত অভিযোগ বিরোধীদের অভিষেকের নামে, এই যে চুরি, বালি চুরি, কয়লা চুরি, চাকরি চুরি, হেন তেন, ওনার এত সম্পত্তি, এত দামি দামি গাড়ি কোথা থেকে এলো, এগুলো তো বিরোধীদের আছেই।
কিন্তু এখন তো নিজের পার্টির লোকেরাই এইসব প্রশ্ন তুলছেন। তারা বলছেন এইরকম লাইফস্টাইল, এরকম জীবনযাপন তো খুব খারাপ একটা ইমেজ তৈরি করেছে তৃণমূলের জনগণের সমক্ষে। আমরা বলতে পারিনি কেন এ গুন্ডা কন্ট্রোল করে, এইসব জাহাঙ্গীর শাহজাহান, তাই তখন বলার সাহস হয়নি। কিন্তু কল্যাণবাবু যে কথা বলেছেন যে উনি তো 2022 সালেও বলেছিলেন, যেই সময় আজকে যারা বলছেন ওনার কথায় তারা কেউ বলার সাহস পেত না। তখন থেকে উনি বলেছেন, ভাবুন তো এই ছেলেটার ঔদ্ধত্য, যে বড় বড় নেতাদের ওনার অভিষেকের অফিস ক্যামাক স্ট্রিটে গিয়ে ওয়েট করতে হতো ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র দেখা পেতে। এখন এই যে কল্যাণ ব্যানার্জি আজকে হঠাৎ রেগে গেলেন কেন? রাগটা অনেকদিন ধরেই জমা ছিল। বলছে ওই অসভ্যতা ঔদ্ধত্য মানতে পারছি না। এই যে বাড়ি সার্চ চলছে, মমতা ব্যানার্জির বাড়িতেও গেছিল সিআইডি অভিষেক ব্যানার্জির বাড়িতে এই সইজাল কাণ্ডে, সেই নিয়ে একটা পিটিশন দেওয়া হয়েছিল হাইকোর্টে। তো কল্যাণ ব্যানার্জি দায়িত্বে ছিলেন এটা করার। হঠাৎ গতকাল জানতে পারেন যে উকিল চেঞ্জ হয়ে গেছে, কল্যাণ বাবুকে জানানো হয়নি। গভীর রাতে আরেকজনের মাধ্যমে উনি জানতে পারেন। তখন বলে, আমাকে কি নিজের পার্টির কর্মচারী ভাবছে? আমি তো এই বিষয়ে উকিল। আর নিজের পার্টির লোককেও, পার্টির লোক হলেও কর্মচারীর মতো এ করবে, সম্মান দেবে না। আর যাকে দিয়েছে সে আমার জুনিয়রেরও জুনিয়র, তাহলে দরকার নেই আমার, আমি ওর হয়ে আর কোনো কেস লড়বো না, এরকম অসভ্য ছেলের হয়ে লড়বো না। এই কথাগুলো কল্যাণবাবু বললেন। উনি বললেন যে আমি 45 বছর ধরে পার্টি করছি, ওকালতি করছি, আর আমাকে এটা সম্মান দিতে পারে না। তারপর উনি সোজাসুজি, যে ইংলিশে যাকে বলে আলটিমেটাম, সোজাসুজি দিলেন যে হয় মমতা ব্যানার্জি অভিষেককে সরাবেন, নয় আমি থাকবো না। মানে অভিষেক থাকলে থাকবেন না উনি, আর অভিষেক থাকলে মানে পার্টিতে উনি রাজি, পার্টি থেকে সরাতে বলেননি। বলেছি যে পদে মাথার উপর বসে আছে সেটা আমি আর মেনে নেব না, অনেক সহ্য করেছি। তারপর উনি সোজাসুজি তৃণমূলের আজকের অবস্থার জন্য অভিষেক ব্যানার্জিকে একদম সোজাসুজি দায়ী করে দিলেন। বললেন যে সবই তো শুনছেন, কি করে না করে, আজ সবাই ওর জন্য ছাড়ছে পার্টি। এবং এটাও সত্যি, প্রায় প্রতিটি মানুষ ওর ব্যবহারে প্রচন্ড অখুশি। তারা মমতা ব্যানার্জির সংগ্রাম ইত্যাদি খুব শ্রদ্ধা করেন, মানে তৃণমূলের। কিন্তু অভিষেক যে কিছু কখনো করেনি, রাস্তায় নেমে লড়াই করেনি, রাস্তায় মিছিল মিটিং কিছু না, আর এখন এত এ দেখিয়ে ঘুরে বেড়ায়, গর্ব, ঔদ্ধত্য ইত্যাদি ইত্যাদি। তো এটা কিন্তু হবারই ছিল। মানে কল্যাণবাবু হুটহাট বলে দেন, আর অনেকে চুপ থাকেন। এই যে হারার পর, শোচনীয় হার, তৃণমূলের 80টা সিট খারাপ না, কিন্তু যেইভাবে বলেছিল 226, 220, 230, আগের বার 215 পেয়েছিল, সেখান থেকে একদম 80তে ধরাশায়ী। তো শোচনীয় হার। তারপরে যখন সব বিধায়করা বিজয়ী এবং অনেক পরাজিত বিধায়করাও এসেছিলেন মমতা ব্যানার্জির এক ডাকে ওনার বাড়িতে, বাড়ি অফিস একসাথেই আছে, তো ওখানে অভিষেক আসার পর সবাইকে উঠে দাঁড়িয়ে হাততালি দিতে হয়। এটা অনেকের কাছে খুব অসম্মানের ব্যাপার হয়েছিল। ভাবুন তো, 80-র ওপর বয়স শোভনদেব চট্টোপাধ্যায়, ওনাকেও দাঁড়িয়ে হাততালি দিতে হয়েছে। এই জিনিসগুলো তো সহ্য করা যায় না। একটা বড়, যার বিজনেসম্যান, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারাও তাদের ছেলেকে 5-6 বছর কাজ করায় অফিসের সাধারণ কাজ, তারপরে ওপরে যায়। যদিও তারা কিন্তু কোয়ালিফাইড, তারা বাবাকে ব্যবসা করতে দেখেছে সারা জীবন, তারা MBA পাস এসব করে, তবুও তাদের যেতে হয় সেই স্টেপগুলো দিয়ে। আর রাজনীতি তো আরো অনেক বেশি দরকারি। যখন ইন্দিরা গান্ধী ছিলেন, রাজীব গান্ধী তো সবার উপরে মাথা ছড়ি ঘোরাতেন না কংগ্রেসে, বা রাজীব গান্ধী যখন ছিলেন তখন সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধী ছিলেন না। অখিলেশ যাদব করে সংগ্রাম করে উঠেছে। কিন্তু এই ছেলেটা, এর ঔদ্ধত্য, অসভ্যতা
জন্যে এর নিজের পার্টি আজকে এই অবস্থা। এত পার্টি তো থাকে, প্রত্যেকটা পার্টি হারে, অনেক শোচনীয় হার হয়েছে। সিপিআইএম, তার থেকে শোচনীয় অবস্থা তো কোনো পার্টির আমি দেখিনি। মানে একদম প্রাসাদ থেকে মাটিতে 234, 250-এর ওপরও আসন পেয়েছে সিপিআইএম লেফট ফ্রন্ট, যেটা তারা শূন্যতে নেমে গেছে 3 বছর, 2021, 2024, এইবারে একটা আসন, ঠিক আছে, তা প্রায় শূন্য। তবুও কিন্তু ওদের মিছিলে প্রচুর লোক আছে, পলিট ব্যুরো কাজ করছে, প্রতি বছর এ হয়। কি করে পার্টিটা আছে? কারণ পার্টিতে একটা সিস্টেম আছে, প্রতি পার্টির আইডিওলজি আলাদা, সিস্টেম আলাদা, কিন্তু প্রতিটি পার্টির আছে। এইখানে এখন তো মমতা ব্যানার্জি কিরকম অদ্ভুত কথা বলেন, ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট বানিয়ে দিলাম, তারপরে কোন কনফারেন্স করছে, এই হলো একটা অসুবিধা, একজনকে এটা দেখে নেয়। এই পার্টির কোনো সিস্টেম নেই। আর যেই লোকটা নিজেকে প্রমাণ করেনি, তাকে কেন সেই সব সিনিয়র লোক যারা নিজেদের বছরের পর বছর প্রমাণ করেছে, বিরোধী থেকে যুদ্ধ করেছে, রাজনীতি করেছে, টিএমসি তো জানতো না ক্ষমতায় আসবে। ওই যদি লোকের মনে নিজের জমি জমা চলে যাওয়ার ভয় না আসতো, আজকেও বিরোধী থাকতো। তো ওই বিরোধী অবস্থা মেনে নিয়েই এরা সব পার্টি করেছে। সে কল্যাণ ব্যানার্জি বলুন, ফিরাদ হাকিম বলুন, কাকলি ঘোষ দস্তিদার বলুন, সৌগত রায় বলুন, প্রচুর নাম আছে। তাই এরা এসে একজন যে কিছুই করেনি সবার ওপর ছড়ি ঘোরাচ্ছে, সেটা কেন মেনে নেবে? এই যে আজকে ব্যাপারটা হলো, এখন যদি অন্য কোনো নেতা হতো, অভিষেকের জায়গায় সে গিয়ে কল্যাণবাবুর কাছে ক্ষমা টমা চেয়ে নিত বা মিটমাট করে নিত, কারণ কল্যাণবাবু অনেক সিনিয়র। কিন্তু এর ঔদ্ধত্যের জন্যে পার্টিটা থাকবে না। এইবারে কথা আসছে, মমতা ব্যানার্জি কি কল্যাণবাবু যেই দিয়েছেন শর্ত, হয় ওকে সরান পদ থেকে, নয়তো আমি যাচ্ছি, মানবেন? কোনোদিন না। কারণ এই অন্ধ ভাইপোর জন্য স্নেহে একের পর এক সবাইকে চলে যেতে দেখেছেন, উনি কিন্তু পদক্ষেপ নেননি। উল্টে নিজের মুখপাত্র যেমন কুনাল টুনালদের দিয়ে, এখন আজকাল অনেক নতুন বেরিয়েছে সোশ্যাল মিডিয়া থেকে, তাদের দোষারোপ করছেন। বলছে বেনজল বেনজল বেনজল, তো কয়েকজন হতে পারে, কিন্তু এ তো পুরো পার্টিটাই শেষ হয়ে যাচ্ছে। তাহলে আর থাকলো কে? মদন মিত্রকে তো পাত্তাই দেয়নি। মদন মিত্র এখন এত লয়্যালটি দেখাচ্ছেন, আনুগত্য দেখাচ্ছেন, কিন্তু ওনাকে তো সরিয়ে দিয়েছিল, এতদিন লাইমলাইটে ছিল না। বোধহয় দিদির বাড়িতে যেতেও পারতেন না। মানে এই এখন এই 4 তারিখের পর থেকে যা মুসল পর্ব শুরু হয়েছে, তৃণমূলের মুসল পর্ব, তখন থেকে সবাই দেখছি অবারিত দ্বার, কেন আর যাওয়ারই কেউ নেই। কিন্তু তার আগে শুনেছি নাকি বড় বড় নেতা মন্ত্রীরাও মমতা ব্যানার্জির সাথে দেখা করতে পারতেন না, এরকম অবস্থা ছিল। পুরো পার্টিটাকে নাকি আইপ্যাক আর অভিষেক ম্যানেজ করত। তো এখন কি হতে চলেছে? আর এই লোকটাকে নিয়ে তো কথা উঠবে, মানে এই যে টাকার ফুটানি দেখায়, সবচেয়ে বিরোধীদের থেকেও তো নিজের লোকেরা ভালো জানে কিভাবে টাকাটা করেছে। এই যে 2টো বিশাল বিশাল বাড়ি, কে জানে, কেউ বলে মানে ওগুলো ওই এলাকায় এত বড় বাড়ি কম করে তো 50, 60, 70 কোটি টাকা একটা হবেই। তাছাড়া ক্যামেক স্ট্রিট, এই বিশাল অফিস, এইসবের টাকা আসে কোথা থেকে? লোকজন রাখার টাকা আসে কোথা থেকে? তা কি হতে চলেছে আগামী দিনে, কেন এটা একটা বড় ব্যাপার। শুধু যদিও কল্যাণবাবু বলেছেন আমি অভিষেকেরটা লড়বো না, বাকি তৃণমূল কর্মীদের জন্য আমি লড়বো, কারণ তারা অনেক ঝামেলায়, প্রবলেমে, সমস্যায় আছে। কিন্তু যদি পার্টিটাই ছেড়ে দেন, উনি যেটা বলেছেন অভিষেককে না সরে, তাহলে তার কেউ থাকলো না। মদন মিত্র তেমন কিছু এফেক্টিভ না, বাকি থাকছে কি? কুনাল, আর তো কেউই নেই, শুধু পিসি মানে মমতা ব্যানার্জি মাননীয়া আর অভিষেক ব্যানার্জি। তারপরে এখন সব গুজব উঠছে তৃণমূল কংগ্রেস নাকি কংগ্রেসে মিশে যাবে। সেটা অবশ্য আমি বলবো গুজব, কারণ এটা কোনোদিন সম্ভব না যে তৃণমূল মিশে যায় কংগ্রেসে। এই নিয়ে আলাদা প্রতিবেদন করবো। একটা বড় কারণ আছে, আপনারা যদি মমতা ব্যানার্জিকে ফলো করে থাকেন এত বছর, সহজেই এটা বোঝা যায় যে মমতা ব্যানার্জির পক্ষে মিশে যাওয়া কোনো পার্টির সাথে সম্ভব কখনোই না। তবে এটা আলাদা কথা,
এখন তো আস্তে আস্তে কর্মীরাও থাকবেন না, মানে আমি সোশ্যাল মিডিয়ার কর্মী যারা রাস্তাঘাটে নামছে, মমতা ব্যানার্জির বাড়ির সামনে যাচ্ছে, তাদের কথা বলছি না, যারা রাস্তাঘাটে লড়াই করতো, ভোট করতো, যখন নেতারাই নেই, পাড়ায় পাড়ায় কারা প্রোটেকশন দেবে, কাদের কথাই চলবে? আর নতুন কেউ দাঁড়াতেও, এই পার্টির পতাকা ধরতেও যাবে না। এত চুরি ধরা পড়ছে রোজ এলাকায় এলাকায়, তো কি হবে? এরপরে বাকি আছে শুধু মুসলমান সাপোর্ট, মুসলমান ভোট। পার্টিটার যদি মেন সাপোর্ট উঠে যায়, মুসলমান ভোটও হয় কংগ্রেস নয় সিপিএম এ চলে যাবে। তা এই নতুন বিদ্রোহ, আর এটা হওয়ারই ছিল, এরকম না যে কল্যাণবাবুর সাথে কারো কথা হয়েছে, ওরকম কোনো কিছুই হয়নি। এই হঠাৎ ওনার এই অপমান হয়েছে, উনি এত বড় উকিল, ওনাকে সরিয়ে একজন ওনার জুনিয়রের জুনিয়র ওনার কথায় কাউকে দেওয়া হয়েছে, এটা উনি আর মেনে নিতে পারেননি। তো জানাবেন আপনাদের মতামত। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।